আসসালামু আলাইকুম। ওরি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অধ্যায়ের ক্যাশ ম্যানেজমেন্টের দ্বিতীয় ক্লাস করব। এর আগের দিনে আমরা এই ক্যাশ ম্যানেজমেন্টের একটা অঙ্ক করছিলাম। আজকে আরো দুইটা করার চেষ্টা করব। এই অধ্যায় থেকে মিনিমাম ছোট প্রশ্ন আসে, অনেক সময় বড় প্রশ্ন হয়। যেহেতু বইয়ের সবগুলো অধ্যায় করব, সেই হিসাবে আমরা এই চ্যাপ্টারটাও করতেছি। আপনার কাছে যদি এই চ্যাপ্টারটা কঠিন বা মনে হয় যে বেশ একটা ইম্পর্টেন্ট না, আপনি বাদ দিতে পারেন। বাদ দিয়ে অন্য চ্যাপ্টার গুলো ভিডিও দেখে দেখে পড়তে থাকেন। এই চ্যাপ্টার শেষ হলে নতুন চ্যাপ্টার আমি যখন করাই তখন সেখান থেকে পড়তে পারবেন। আর যে সহজ মনে হয় করতে করতে পারেন। আর যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করে শেয়ার মেনশন করে দেন, তাহলে অন্যরাও ক্লাসটা দেখতে পারবে। আর যারা জুমে আছেন তারা একটু মেসেঞ্জার গ্রুপে, আপনাদের যে স্টাডি গ্রুপ যেটা, সেই গ্রুপে একটু লিখে দেন যে ক্লাস শুরু হয়ে গেছে, সবাই যাতে যারা জয়েন করবে তারা ক্লাসটা করতে পারবে। ক্লাস শুরু করে দিলাম। আজকে আমরা প্রবলেম 3 নিয়ে আলোচনা করবো। প্রবলেম 3-এ বলতেছে, গত দিনের ক্লাসটা দেখে নিলে আজকে একটু ভালো করে বুঝতে পারবে। প্রবলেম 3-এ বলতেছে যে অ্যাপেক্স লিমিটেড এস্টিমেটেড অ্যানুয়াল ক্যাশ রিকোয়ারমেন্ট ইজ টাকা 30 লাখ। অ্যাপেক্স লিমিটেডের বছরে 30 লক্ষ টাকা নগদ দরকার। তাদের অ্যানুয়াল রিকোয়ারমেন্ট 30 লক্ষ টাকা, বছরে 30 লাখ টাকা দরকার। পরে বলছে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট অফ মার্কেটেবল সিকিউরিটি ইজ 10%। আপনি যদি এই টাকাটা ঋণ নেন তাহলে 10% সুদ দিতে হবে। অর্থাৎ ইন্টারেস্ট 10%। গতদিন যে সি পড়ছিলাম, এই সিটা হলো ইন্টারেস্ট, যে সুদ দিতে হবে 10%। আর ট্রানজেকশন কস্ট অফ মার্কেটেবল সিকিউরিটি ইজ টাকা 50 অফ ইচ টাইম টু ট্রান্সফার। যতবারই ঋণ নিতে ব্যাংক থেকে ঋণ নিবেন, আপনাকে 50 টাকা করে ট্রানজেকশন কস্ট দিতে হবে। ট্রানজেকশন কস্ট কি আপনার, গতদিন আমরা অর্ডারিং কস্ট শিখছিলাম না, এটা ট্রানজেকশন কস্ট 50 টাকা। এই 3টা তথ্য দেওয়া আছে, আমি তথ্য নেওয়ার ব্যাখ্যায় যাব। আগে কি কি করতে বলছি সেটা আমরা জানি। ক্যালকুলেট দ্য অপটিমাম লেভেল অফ ক্যাশ টু বি মেনটেন। অপটিমাম বলতে বেস্ট, বলছে সবচেয়ে কম খরচে কত টাকা ঋণ নিলে আমার সবচেয়ে কম খরচ হবে। 30 লাখ টাকার মাঝে কত টাকা, কত করে ঋণ নিই, 30 লাখ যদি একসাথে নিয়ে নিই ভালো হবে না কমায় কমায় নিলে ভালো হবে, এই প্রশ্নটা বলছে। রিকোয়ারমেন্ট 1, প্রথমে বলছে বছরে আপনার অ্যানুয়াল রিকোয়ারমেন্ট 30 লক্ষ, আর কি সারা বছর 30 লাখ টাকা ঋণ দরকার। আপনি ঋণ নিলে 10% সুদ দিতে হবে আপনাকে। আর প্রতিবার ঋণ নেওয়ার জন্য যদি বারবার নেন, ধরেন এক বছরে ধরেন এই 30 লাখ একবার না নিয়ে বারবার ভেঙে ভেঙে নিলেন, প্রতিবার টাকা নিতে গেলেই ট্রানজেকশন কস্ট আছে 50 টাকা। এই তথ্যগুলো দিয়ে প্রথমে বলছে অপটিমাম লেভেল অফ ক্যাশ। অপটিমাম মানে বেস্ট, সবচেয়ে ভালো কত টাকা ঋণ নিলে হবে। তাহলে এটা বের করার জন্য সূত্র হলো এটা, √2 DT/I। আমরা গতদিন যে যে জিনিসগুলো শিখছিলাম এগুলো ক্যাশের ক্ষেত্রে, এগুলো তো মালের ক্ষেত্রে শিখছিলাম। নগদ টাকার ক্ষেত্রে চিহ্নগুলো কিছু চেঞ্জ হয়েছে। যেমন এটা ছিল আমাদের এই কি বলে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, সারা বছরের দরকার, এটাকে বি দ্বারা প্রকাশ করতেছি। আপনি চলে এ দ্বারা প্রকাশ করতে পারেন। ইন্টারেস্ট সুদ, সুদকে গতদিন আমরা কনভার্সন কস্ট বা ক্যারিং কস্ট হিসাবে চিনছিলাম।
আর ট্রানজাকশন কস্টকে এবার টি দিয়ে শিখতেছি, আগে আগে ছিল অর্ডারিং কস্ট। অর্থাৎ আগের কালকের সূত্র দিয়ে আমি এই অঙ্কটা করতে পারতেছি, কিন্তু নামগুলো চেঞ্জ করতে হবে। নগদ টাকার ক্ষেত্রে এটাকে বি, এটাকে আই, এটা টি। আপনি ইচ্ছে করলে বির জায়গায় এটাকে এও দিতে পারেন, এটাকে সিও দিতে পারেন, এটাকে ও দিতে পারেন, কিন্তু বেস্ট হয় এইভাবে দিলে আর কি। এখন প্রশ্নে যদি অপটিমাম লেভেল বলে, তখন আমাকে এই সূত্রটা ব্যবহার করতে হবে। এই সূত্রের দুই তো দুই, বি এর মান হলো যত টাকা আপনার ঋণ নেওয়া দরকার, পি তে আপনার, সরি এটা এটা হলো টি, টোটাল ইন্টারেস্ট, আর এটা হলো বি, টি, আর এখানে বি। বি এর মান হলো 50, আর আই সুদের হার 10%, মানে 0.10। টোটাল অ্যামাউন্ট বা অ্যানুয়াল রিকোয়ারমেন্ট 30 লাখ, ইন্টারেস্ট 10%, আর ট্রানজেকশন কস্টকে বি দ্বারা প্রকাশ করেছে তারা। বি এর মান হলো 50, মানগুলো বসাই দিলাম এখানে। এখন ক্যালকুলেটরের কাজ কি করবেন, এই সংখ্যাগুলো দুই সাইন্টিফিক ক্যালকুলেটরে এভাবে উল্টোপাল্টা চিহ্ন দিবেন, দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট, একটা ব্র্যাকেট দিবেন, দিয়ে বা এই তিনটাকে গুণ করবেন আগে, এটা 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 এই তিনটাকে, বা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারেন। 2 গুণ 3, 3 3 3 যা আছে, গুণ 50, গুণ ভাগ ভাগ 0.10, ব্র্যাকেট শেষ, সমান সমান চিহ্ন চাপ দিবেন। আনসার আপনার চলে আসবে টাকা 54,722। আচ্ছা, আমি অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিই আপনাদের, হ্যাঁ, কারণ আপনাদের চিহ্ন নিয়ে একটু কনফিউশন, যারা আগের ক্লাস করছেন, আগের ক্লাস যারা না করেন নাই তাদের চিহ্ন নিয়ে সমস্যা নেই। আবার বলতেছি, অ্যাপেক্স লিমিটেড এস্টিমেটেড অ্যানুয়াল ক্যাশ রিকোয়ারমেন্ট 30 লাখ, সারা বছরে তার 30 লাখ টাকা দরকার, এটাকে টোটাল অ্যামাউন্ট টি দ্বারা প্রকাশ করবেন। অ্যানুয়াল ইন্টারেস্ট, সুদের হারকে আই দ্বারা প্রকাশ করবেন। দ্য টোটাল, দ্য ট্রানজেকশন কস্ট অফ মার্কেটেবল সিকিউরিটি 50, এটাকে বি দ্বারা প্রকাশ করবেন। এই তিনটা তথ্য দেওয়া থাকবে। তারপরে তারা বলতেছে যে সবচেয়ে ভালো হয় কত টাকা ঋণ নিলে, সবচেয়ে ভালো হয় কত টাকা ঋণ নিলে, এটার প্রশ্নের উত্তরটা হলে এই সূত্র শিখতে হবে আপনাকে, এই মানগুলো বসাতে হবে, আনসার বের আসবে। অর্থাৎ 52,722 টাকা যদি আপনি ঋণ নেন, তাহলে আপনার জন্য সবচেয়ে সাশ্রয়ী হবে। কেন হবে আমি বলে দিই। যদি 30 লাখ একবারে নিয়ে নেন, 30 লাখের 10% আপনাকে সুদ দিতে হবে কত, 3 লাখ টাকা সুদ দিতে হবে। এখন যদি আপনি ভেঙে ভেঙে নেন, ধরেন এই টাকাটা আপনি প্রতি 1 লাখ 1 লাখ করে নিলেন, তাহলে কিন্তু সুদ 1 লাখ টাকার উপর কম দিতে হচ্ছে। 30 টাকার উপর যেরকম দিতে হচ্ছে, 1 লাখের উপর সেরকম দিতে হইতেছে না। কিন্তু ভেঙে ভেঙে নিলে আবার দেখা যাচ্ছে প্রতিবার ঋণ ঋণ নিতে গেলে 50 টাকা এক্সট্রা খরচ হয়। সেটা সমন্বয় করে যদি আপনি 54,000 টাকা ঋণ নেন, তাহলে আপনার জন্য সবচেয়ে সাশ্রয়ী। এটা ক্যালকুলেশন করে বের করলাম। এখন 2 নম্বর রিকোয়ারমেন্টে কি বলছে, রিকোয়ারমেন্টে বলছে কতবার ঋণ নিতে হবে। তাহলে 54,000 টাকা করে ঋণ যদি নেই আমি, কতবার ঋণ নিতে হবে। নাম্বার অফ টাইম দ্য ট্রানজেকশন শুড বি এক্সক্লুডেড ইন এ ইয়ার, কতবার আমাকে ঋণটা নিতে হবে। 30 লাখ টাকা তো ব্যাংক থেকে আনতে হবে ঋণ নিয়ে, তো প্রতিবার যদি 54,722 টাকা করে নেই, তাহলে আমার ঋণ কতবার নিতে হবে। নাম্বার অফ টাইম বের করার জন্য, নাম্বার নাম্বার অফ টাইম বের করতে সূত্রটা হলো T/C। আমার এই সূত্রের দরকার নাই, আমি তো এমনি বুঝি। 30 লাখ যদি আমার সংগ্রহ করতে হয়, প্রতিবার যদি 54,000 করে নেই, তাহলে ভাগ করলে বেরিয়ে আসতেছে। অর্থাৎ আমাকে 54.82 বা 55 বার ব্যাংক থেকে ঋণ নিতে হবে, 55 বার ব্যাংক থেকে ঋণ নিতে হবে। লাস্ট রিকোয়ারমেন্ট, আমি সবার কোয়েশ্চেন নিব, আগে অঙ্কটা শেষ করি। শো দ্য ক্যালকুলেশন অফ টোটাল কস্ট ইন ডিফারেন্ট লেভেল অফ ক্যাশ হোল্ডিং, ইউ ক্যান অ্যাজুম ইমাজিন ট্রানজাকশন সাইজ। বলছে বিভিন্ন মোট খরচ কত হবে
বিভিন্ন লেভেলে আপনি সাইজগুলো ইচ্ছা মতো নিতে পারেন। অর্থাৎ এখানে 54,000 টাকা তো বেরিয়েছে, 3 লাখ টাকা নিতে গেলে অনেকভাবে ঋণ নেওয়া যায়। এই ঋণটা আপনার ইচ্ছা মতো নিলেন, যেমন আমি একটু উদাহরণস্বরূপ দেখাই। গতদিন যে করছিলাম অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, এই জায়গায় লিখছিলাম অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, লিখছিলাম যে 30 লাখ টাকা দরকার। প্রশ্নে এখানে লিখে দিছিল আপনার সাইজ, লট সাইজ। প্রশ্ন কতদিন এই মানটা দেওয়া ছিল, এইবার বলছে এটা ধরে নেন। কালকের হিসাবটা একটু দেখায়নি। গতদিন আমরা করছিলাম প্রবলেম 4, ওইখানে বলে দিছিল কতগুলো করে কিনা দরকার, 6,000, 3,000, 2,000, এই জিনিসটা সাইজটা, অর্ডার সাইজটা দেওয়া ছিল। অর্ডার সাইজটা গতদিন দেওয়া ছিল। আজকে বলছে ইমাজিন, ধরে নাও অর্ডার সাইজ আপনি ইচ্ছা মতো ধরবেন, যেটা মন চায় এটা ধরেন। অর্ডার সাইজটা আপনি ইচ্ছা মতো ধরার সুযোগ আছে। তা আমরা একটা করব কি, নাম্বার অফ অর্ডারটা এখানে, অর্ডার সাইজ যদি দেওয়া না থাকে আপনার কৌশল, অর্ডার সাইজটা এই জায়গায় লিখবেন, অর্ডার বা সাইজ, লোনের সাইজ, লোন সাইজটা আপনি এই জায়গায় লিখবেন। আর যদি দেওয়া না থাকে আপনার ধরতে হয়, তাহলে এই জায়গায় লিখবেন। আপনার এই জায়গায় লিখবেন হলো নাম্বার অফ অর্ডার, আর সাইজটা এই জায়গায় ধরবেন। গতদিন কিন্তু এটা এদিকে লিখছিলেন, এটা এদিকে লিখছিলেন। এটা এলোমেলো কখন, উল্টাপাল্টা কখন করবেন? প্রশ্নে যদি এটা দেওয়া থাকে তাহলে এটা আগে লিখবেন, প্রশ্নে যদি এটা দেওয়া না থাকে, আপনাকে ধরতে বলে, তখন আপনি এটাকে পেছনে লিখবেন। এখন আমি এটা ধরবো, ঋণটা যদি আমি একবারের জায়গায় আরো ধরেন 45 বার নেই, ধরেন এখানে তো 55 বার আসছে না, আমরা 45 বার ঋণ নিলাম, বা 40 বার, ইচ্ছা মতো ধরবেন। এটা আপনি ইচ্ছা মতো ধরতে পারেন। এটাতে ভাগ করলে এখানে আনসার আসবে। 1, 2, 3 নাম্বার ঘর বের করার জন্য 1/2। 4 নাম্বার ঘর, 4 নাম্বার ঘর ছিল এভারেজ, এভারেজ এভারেজ সাইজ, অর্থাৎ 3 নাম্বার ঘরের 50%, এটার অর্ধেক। 5 নাম্বার ঘরটা ছিল কনভার্সন কস্ট বা সি ছিল। এটা 5 নাম্বার ঘর করার জন্য এটা ইন্টারেস্ট লিখবেন। এবার এটা করবেন 4 নাম্বার ঘরের উপর, সুদের হার কত? 10%। এই যে 10%, এটার উপর 10% ধরবেন। এরপরে ছিল 6 নাম্বার ঘর, অর্ডারিং কস্ট ছিল। এখন তো অর্ডারিং কস্ট নাই, এই যে বি এর মান দেওয়া আছে, ট্রানজেকশন কস্ট। ট্রানজেকশন কস্ট বলছে একবার লেনদেন হলে 50 টাকা। কয়বার লেনদেন হয়েছে দেওয়া আছে এখানে, 2 নাম্বার ঘরের সঙ্গে 50 দিয়ে গুণ করতে হবে, তাহলে ট্রানজেকশন কস্ট বেরিয়ে আসবে। এই দুটাকে যোগ করব, টোটাল কস্ট। এটা যোগ করলাম টোটাল কস্ট, টোটাল কস্ট আসবে হলো, অর্থাৎ আপনি যদি 66,000 টাকা ঋণ নেন, 45 বার ঋণ নিতে হবে, নিতে গেলে এই খরচটা হবে। এরপরে আপনি কিছু হলো 40 দিয়েও করতে পারেন। আমরা 50 বার যদি ঋণ নিই তাহলে কি ঘটে, এটাকে 50 দিয়ে ভাগ করব, এরকম আসবে
60,000, এটার অর্ধেক করব 30,000, এটার 10% করব 3,000, এই 50কে এই যে এই 50 দিয়ে গুণ করব, তাহলে আসবে 2,500, দুইটা যোগ করব চলে আসবে। আমরা আরেকটা এরকম 5-6টা ধরবো, আমরা 60 ধরলাম, এখানে 55 ধরলাম। 55 কেন ধরছি জানেন? আনসারটা কিন্তু 55 আগে থেকে আমরা জানি। 55 ধরলাম, এটা এটা ভাগ করলাম, ভাগ করলে 54,544 আসে। এটার অর্ধেক 27,272, এটার 10%। 55 সঙ্গে এই যে এখানে 50 টাকা গুণ করব, 2,750 টাকা, এই দুইটা আমরা যোগ করব। এখন আমরা ধরে নিলাম 60 বার ঋণ নিব, সেই হিসাবে আপনার 50,000 টাকা ঋণ নিতে হয়। 50,000-এর অর্ধেক 25,000, 25,000-এর 10% 2,500। এই 60কে এখানে 50 দিয়ে গুণ করলাম, 3,000, দুইটা যদি আমি যোগ করি আনসার আসতেছে 5,500। আমি আর একটু বাড়ালাম 65, 3,00,000-কে 65 দিয়ে ভাগ করলাম, এখন এটার 10%, অর্ধেক 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 আসে 10%, আর এই 65 সঙ্গে এই 50-এর গুণ, এই দুটোর যোগফল, এরকম 5 বার দেখাবো। আমরা দেখতে পারতেছি যে 55 বার যদি ঋণ নেই তাহলে সবচেয়ে কম আসে। 55-র চেয়ে কম বার যদি ঋণ নেই আর কি, 54,000 চেয়ে বেশি ঋণ নিলে আমাদের খরচ বেশি আসতেছে। 54,000-এর চেয়ে নিচে কম ঋণ নিলেও খরচ বেশি আসতেছে, অর্থাৎ 54,000 টাকা ঋণ নিলে সবচেয়ে ভালো হয়। এটার ব্যাখ্যা আমরা পেয়ে গেলাম এখানে, যে যেটা করলাম এটার ব্যাখ্যাটা এখানে দিয়ে দিলাম। তারা ব্যাখ্যা চায় নাই, তারা শুধু বলছে বিভিন্ন লেভেলে আপনি ধরে নেবেন, বিভিন্ন লেভেলে কিরকম আসে। এই অঙ্কটা আপনার 2 বার আসছিল ইউনিভার্সিটি কুয়েশনে, 2012 এবং 2016 সালে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বইতে আসছিল। আচ্ছা, আপনাদের যদি এই অঙ্ক রিলেটেড কোন কোয়েশ্চেন থাকে যে এই অঙ্কটা আমি বুঝি নাই, তাহলে হাত উঠান, হ্যান্ড রাইজ করেন। হ্যাঁ, যাদের কোয়েশ্চেন আছে হাত উঠান। এই অঙ্ক রিলেটেড কারো কোয়েশ্চেন থাকলে হাত উঠান, বলেন কি কোয়েশ্চেন। তার নাম্বার অফ অর্ডারে আমি যদি মানে 5 দিয়েও ভাগ করি তাহলে কি হবে? হ্যাঁ হবে। আপনি নাম্বার অফ অর্ডারের ক্ষেত্রে খেয়াল রাখবেন, এখানে 55 যে আছে ওই 55-র আশেপাশে ধরবেন। আপনি 5 দিয়ে 10 থেকেও শুরু করতে পারেন, 20 থেকেও শুরু করতে পারেন, 10, 20, 30, 40, 50, 60 করতে পারেন, কিন্তু আপনাকে এই অ্যামাউন্টটা যে আগে করা আছে না, এটা আপনার একটু মাথায় রেখে করলে অঙ্কটা সুন্দর হবে। কিন্তু আপনি যেহেতু বোর্ড করতে বলছে, এটা ইচ্ছা মতো ধরা যাবে। আচ্ছা, আর কার কোন কোয়েশ্চেন, বলেন কার কোন কোয়েশ্চেন থাকে। এই যে স্যার, আমাদের বইয়ে আর সিলেবাসে এই ক্যাশ ম্যানেজমেন্টটা নেই, আমাদের কি এই অঙ্কটা করতে হবে? আচ্ছা, আপনি যদি খুঁজে না পান তাহলে বাদ দিয়ে দেন, কারণ এটা করা জরুরি না। আপনার বইয়ে যদি না থাকে, হ্যাঁ, কিন্তু আমার মতে যে, আছে আর কি। আচ্ছা, আর আর কার কোন কোয়েশ্চেন। হ্যালো। হ্যাঁ বলেন, হ্যালো বলেন স্যার, শুনতেছি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতেছি। স্যার আমি টেবিলটা বুঝি নাই, এটা একটু আরেকটু বুঝাই দেন। আচ্ছা, টেবিলটা বুঝে দিচ্ছি আর কি।
ক্লাসের শুরুতে আমি বলে রাখছি, যদি আপনার মনে হয় যে আনইম্পর্টেন্ট তাহলে বাদ দিয়ে দেন, আর হয়তো নেক্সট উইকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করবো, ওখান থেকে পড়বেন আপনি। হ্যাঁ, টেবিলটা একজন বুঝতে চাইছে, টেবিলটা বোঝার জন্য 30 লক্ষ দেওয়া আছে প্রশ্ন, আর এই ঘরটা ধরে নিতে বলছে। আমি 45 ধরছি, আপনি 10, 20, 30, 40 যা ইচ্ছা তা ধরতে পারেন। আমি 45 ধরছি, এটাতে ভাগ করলে এই সংখ্যাটা আসে। এই সংখ্যার অর্ধেক 50% এখানে লিখতে হবে, এবং এই টাকাটা 10% প্রশ্নে দেওয়া আছে যে 10% এখানে লিখতে হবে। আর এখানে যে 2 নাম্বার করে যে সংখ্যাটা আপনি ধরেছেন, সেটার সঙ্গে এই বি এর মানকে সবসময় গুণ করলে এই ঘরটা চলে আসবে। এইটা আর এটাই দুইটা এটা হলো সুদ দিতে হইতেছে, এটা ট্রানজেকশন কস্ট, টোটাল এইখানে আসবে। এখন পরের বার আমি 5 বাড়ায় বাড়ায় ধরছি আর কি, 50, 55, 60, 65। প্রতিবারে কি করতে হয়েছে, এই সংখ্যাগুলোকে এই ঘরের টাকা দিয়ে ভাগ করে যা আসছে তার অর্ধেক এখানে লিখছি, ওইটার আবার 10% এখানে লিখছি, আর এই ঘরের যে মানটা আছে এটার সঙ্গে 50 দিয়ে গুণ করে এই ঘরটা লিখছি, আর এই দুইটাকে যোগ করে এটা লিখছি। এটা ভিডিওটা আরেকবার দেখলে বুঝে যাবেন। আচ্ছা, আরেকজন কোয়েশ্চেন করতে যাচ্ছেন, বলেন কোয়েশ্চেন করেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার এখানে যে আপনি 54,722 লিখছেন না স্যার, ওখানে তো মাঝখানে পয়েন্ট ছিল, 54.722 ছিল। 54 722 মানে আচ্ছা পয়েন্টের পরেই 722 তো ছিল। আচ্ছা, সমস্যা নাই, আপনি পয়েন্ট শুদ্ধ ধরেন বা পয়েন্ট ছাড়া ধরলেও সমস্যা নেই। মানে আমি ওইটাই জানতে চাচ্ছি স্যার, পয়েন্ট ছাড়া ধরলে তো সমস্যা নাই না? না না না, সমস্যা নেই। ঠিক আছে। পয়েন্ট নিয়ে ধরবেন হলো টাকার আনসার যেগুলো আসবে সেগুলোকে পয়েন্ট নিয়ে ধরাটা ভালো আর কি। আর আমরা যেগুলো যেসব অঙ্ক অনেক টাকার অ্যামাউন্ট নিয়ে করি, 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লাখ টাকার হিসাব করে, এখানে পয়েন্টের পরে নেওয়াটা প্রয়োজন নাই। ধরেন এখানে যদি এই টোটাল অ্যামাউন্টটা যদি 500 থাকতো, সেক্ষেত্রে পয়েন্ট গুলো কাজে, ধরেন যারা গরিব মানুষ তাদের জন্য 2 টাকা, 5 টাকা, 10 টাকাও খুব দামি। হ্যাঁ, 10 টাকা অনেক কিছু। কিন্তু আবার যারা ধনী মানুষ তাদের কাছে 5 লাখ, 10 লাখ টাকাও বেশি কিছু না। সেরকম আর কি। যেমন এখানে অ্যামাউন্টটা আমাদের 30 লাখ, এখন পয়েন্ট নিয়ে করলে অনেক হিবিজিবি হয়ে যাবে, এই জন্য পয়েন্ট বাদ দিছি আমরা। আচ্ছা, আর কারো কোয়েশ্চেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার এই ছকে আমরা কমেন্টস করব কিভাবে? আর হলো এখানে তো বলছে স্যার ট্রানজাকশন সাইজ ধরতে, তাহলে আমরা যদি নাম্বার অফ লটস এটা আগে লিখি তাহলে কি কোনো সমস্যা হবে? না, সমস্যা নেই, সমস্যা নেই। স্যার কমেন্টসটা কিভাবে লিখবো সেটা যদি একটু বলে দিতেন। কমেন্টটা যদি এখানে যেটা অ্যামাউন্টটা ছোট বের হবে, যদি আপনার তারা চায়, এখন তো চায় নাই, অপটিমাম ক্যাশ চায় নাই, যদি চায় তাহলে যেটা সবচেয়ে ছোট না, এখানে টাকা সবচেয়ে ছোট কোনটা, এইটারটা, এটা হলো সবচেয়ে ছোট। তাহলে তার মানে আমরা যদি এই টাকাটা ঋণ নেই সবচেয়ে ভালো হয়, তখন আমরা লিখে দিব কম যদি চায় তারা, দ্য অপটিমাম ক্যাশ কনভার্সন সাইজ ইজ টাকা 54,544, বিকজ হেয়ার টোটাল কস্ট ইজ লোয়েস্ট দেন দ্যাট অফ আদার লট সাইজ। অন্য অন্য গুলার তুলনায় এটার সাইজ অনেক ছোট। আচ্ছা, আজকে প্রশ্ন আসতেছে অনেক বেশি। বি মানে কি? বি মানে যে রাইটার, যে আবিষ্কারক, সে ট্রানজেকশন কস্টকে বি ধরছে। এখন টি ধরতে পারতেছে না ট্রানজেকশন কস্ট, কারণ কি টি এখানে অলরেডি টোটাল টোটাল অ্যামাউন্ট কে টি দ্বারা প্রকাশ করা হয়েছে, এই জন্য ট্রানজেকশন কস্ট কে তারা বি দ্বারা প্রকাশ করছে। তারা যেহেতু বি দিয়ে প্রকাশ করছে, আপনি বি দিয়ে প্রকাশ করতে পারেন। আর এই আপনার এটাকে আমরা কনভার্সন কস্ট সি ধরতে পারতেছি না, কারণ ক্যাশকে তারা অপটিমাম ক্যাশ লেভেলকে সি ধরছে। যেভাবে ধরছে কিন্তু সূত্রের মূল ভাবটা কিন্তু আগের মতোই আছে, নতুন কিছু না। ছকটাও কিন্তু আগের মতোই ছিল, আছে, গত দিনের মতোই আছে। আমি চাইছিলাম আরো একটা অঙ্ক করাই, কিন্তু আজকে দেখা যাচ্ছে প্রশ্ন আছে আরো মানুষের, প্রশ্ন শেষ না করে তার অঙ্ক করানো যাবে না। বলেন, আর কি কোশ্চেন? স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলেন। স্যার আমাদের হচ্ছে মানে আপনি প্রথম চ্যাপ্টার থেকে আবার কবে শুরু করবেন ক্লাস? আচ্ছা, এখানে বিষয়টা কি, প্রথম আর দ্বিতীয় চ্যাপ্টার না, আপনি যদি আপনার যে চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট সেটাই সামনে রবিবারে সেটাই শুরু করবো। হ্যাঁ,
আর এটা র্যান্ডমলি ক্লাস হয়। ধরেন আপনার যদি এটা 7 নাম্বার চ্যাপ্টার হয়ে থাকে, ধরে নেন এটা 7 নাম্বার চ্যাপ্টার, 7 নাম্বারটা ইম্পর্টেন্ট বলে 7 নাম্বার পড়ানো হচ্ছে। হ্যাঁ, বা 7 নাম্বারের পরে যদি আপনার 2 নাম্বারটা ইম্পর্টেন্ট হয়, নেক্সট 2 নাম্বার শুরু করব, যেটা ইম্পর্টেন্ট সেটাই শুরু করবো, এবং সবগুলো চ্যাপ্টারই পাবেন। বইয়ের যতগুলো চ্যাপ্টার আছে সবগুলোই পাবেন, এমন কোনো চ্যাপ্টার নাই সেটা পাবেন না, সবগুলো আমি করাই দিব। ঠিক আছে, র্যান্ডমলি করাবো, যেটা ইম্পর্টেন্ট এটা আগে করাবো, যেটা প্রয়োজন মনে হয় সেটা আমি আগে করাবো। আর আপনার যদি মনে হয় যে এটা প্রয়োজন নাই, অন্যটা প্রয়োজন, তাহলে আমার এখানে পড়লে তো সুবিধা আছে, ভিডিও আছে, এটা অন্য স্যারের মতো না যে এটা পড়াইতেছি এটাই পড়তে হবে। ওই ভিডিওগুলো দেখে দেখে পড়তে থাকেন বাসায় বসে, আর যেটা আমার প্রয়োজন মনে হচ্ছে সেটা আমি করাচ্ছি। যেমন আমি এটা 7 নাম্বার, এটাকে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের একটা অংশ। আমি ওয়ার্কিং ক্যাপিটালের চ্যাপ্টারটা যেহেতু করাইছি আমি আপনাকে, আমি ওয়ার্কিং ক্যাপিটালের ভিতরে যে ক্যাশ ম্যানেজমেন্ট আছে ওটা যদি আমি ভালো করে না করাই, তাহলে ওই চ্যাপ্টারটা তো কমপ্লিট হলো না। গত বছর 4th ইয়ারে এখান থেকে, গত বছর আগের বছর এখান থেকে 10 নম্বরের কোয়েশ্চেন আসছে। আর ছোট ছোট প্রশ্ন তো আসতেই আছে, যেমন এখানে যে কোয়েশ্চেন গুলো আছে, ছোট প্রশ্ন যেগুলো করাচ্ছি, এগুলো মার্কেটিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং বিভিন্ন ডিপার্টমেন্টে আসছে। সো আমি তো A+ এর টার্গেটে পড়াবো। এখন কিছু কিছু বাদ দিয়ে দিই যদি, তাহলে তো A+ পাবে না স্টুডেন্টরা। যারা দুর্বল ওরা বাদ দিয়ে দেখ, সমস্যা নেই। আচ্ছা, আপনাদের কাছে আমি আবার বলছি, যদি আপনার কাছে এই চ্যাপ্টারটা প্রয়োজন মনে না হয়, তাহলে আরো 2টা ক্লাস অপেক্ষা করতে হবে আপনাকে। এই 2 ক্লাসের পরে একটা নতুন চ্যাপ্টার শুরু করবো, তখন থেকে করেন। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হবে, আল্লাহ হাফেজ।